প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার সব শেষ হয়ে যাবে। প্লিজ আমাকে যেতে দিন। কে আছো? আমাকে বাঁচাও। হ্যাঁ, বললেই হলো। আজ আমি তোকে ছাড়বো না। তুই আমাকে কষ্ট দিয়ে চলে গেছিস। আজ তোর দয়া করুন। আমি তো আপনাকে চিনিই না। আমাকে ছেড়ে দিন, না হলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। দয়া করুন। তাতে আমার কি? আমি আজ তোকে ছাড়বো না। অনেক কষ্ট দিয়েছিস। কত ভালোবাসতাম তোকে। মাতাল নিশান মেয়েটার উপর উঠে তাকে চেপে ধরে বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে পাশে ছুঁড়ে মারে। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু নিশানের সাথে কোনোভাবেই পারছে না। মেয়েটা আবার বলছে, আমাকে যেতে দিন। আমার এত বড় ক্ষতি করবেন না। আমাকে যেতে দিন। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। বলেই যেই নিশান মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়বে, অমনি নিশান অজ্ঞান হয়ে যায় আর মেয়েটার উপর পড়ে যায়। মেয়েটার হাত পা থরথর করে কাঁপছে। ও নিশানকে ঠেলে পাশে ফেলে দ্রুত শাড়িটা ঠিক করে দৌড়ে পালিয়ে যায়। নিশান অচেতন অবস্থায় ওভাবেই পড়ে রয়। পরের দিন সকালে, নিশান, দোস্ত ওঠ। নিশান নিশানের বেস্ট ফ্রেন্ড ফারহান নিশানকে ডাকছে। গতকাল নিশান আর ওর বাকি বন্ধুরা ফারহানের বোনের বিয়েতেই এসেছিল। লেট নাইটে নিশানকে ওর বন্ধুরা মিলে জোর করে ড্রিঙ্ক করায় বলেই নিশানের এই অবস্থা হয়। নিশান আগে কখনো ড্রিঙ্ক করেনি। ফারহান আবার ডাক দেয় নিশানকে। নিশান, ওই বেটা ওঠ। বুঝছি, নেশা কাটে নাই, দাঁড়া। ফারহান পাশে থাকা গ্লাসে পানিটুকু নিশানের মুখের উপর ঢেলে দেয় আর সাথে সাথেই নিশান এক লাফে উঠে বসে। ভয় পেয়ে যায় নিশান। বসেই চোখ ডলছে আর বলছে, গায়ে পানি দিলি কেন? টাল হয়ে পড়েছিলি সেই কখন থেকে। বেটা ডাকছি, উঠতেই ছিলি না, তাই এই পন্থা। নিশান মাথা চেপে ধরে রাগীভাবে বলে, শয়তানগুলোরে বলছি আমাকে দিস না এসব ছাইপাস, তাও দিছে। এখন আমার মাথা ফেটে যাচ্ছে, তাকাতেও পারছি না। আচ্ছা দাঁড়া, আমি লেবুর শরবত নিয়ে আসি, তাহলে ভালো লাগবে নে। জলদি যা বেটা। ফারহান গেলে নিশান মনে করতে থাকে কাল কিভাবে ও এখানে এলো। প্রথম নিশান আর ওর বন্ধুরা মিলে নাচানাচি করতেছিল গানের তালে তালে। তারপর ওকে জোর করে সবাই মিলে ড্রিঙ্কস করায়। তারপর উফ, মনে আসছে না। নে এটা খা, খেয়ে আমাকে উদ্ধার কর। কেন যে এসব তোকে খাওয়াইতে গেল? নিশান ভাবতে ভাবতে শরবতটা অর্ধেক খাওয়া মাত্রই নিশান থেমে যায়। চোখ দুটো বড় বড় করে ফেলে। ফারহান নিশানকে দেখে ভয় পেয়ে যায়। নিশান শরবতের গ্লাসটা আস্তে আস্তে মুখ থেকে নামাতে নামাতে চোখ বড় করা অবস্থায় ফারহানের দিকে তাকায়। ফারহান প্রচণ্ড ভয় পায়। ফারহান দ্রুত বলে, দোস্ত কি হয়েছে? এরকম করছিস কেন? আমি তো গত রাতে একটা সর্বনাশ করে ফেলেছি দোস্ত। ফারহান নিশ্চিন্ত হয়ে বলে, কি? আমার স্পষ্ট মনে আছে, আমি একটা মেয়েকে জোর করে এই রুমে নিয়ে এসেছিলাম। মেয়েটার ফেস আমার মনে পড়ছে না, তবে মেয়েটা বারবার যেতে চাচ্ছিল, কিন্তু আমি ছি দোস্ত, আমি কি করেছি? ফারহান কিছুক্ষণ নিশানকে দেখে শান্ত গলায় বলে, হায় রে, নিজেকে আগে দেখ। তোর গায়ে জামা কাপড় সব ঠিক মতোই আছে। নিশান সত্যি তাকিয়ে দেখে, হ্যাঁ, ওর পরনে জামা কাপড় সব ঠিক আছে। নিশান তাও বলে, দোস্ত বিশ্বাস কর, আমার স্পষ্ট মনে আছে আমি একটা মেয়েকে এখানে ধরে নিয়ে আসছিলাম। হালকা মনে আছে ফেসটা। উফ, আরে তুই যদি এনেও থাকিস, তুই তো কিছুই করিসনি। চিল মার, এটা শেষ কর, স্বাভাবিক হ। না দোস্ত, আমার খুব খারাপ লাগছে। আমি কিছু একটা খারাপ অবশ্যই করেছি। কিচ্ছু করিস নাই ভাই, টাল হয়ে এখানে পড়েছিলি হয়তো। এটা খেয়ে তাড়াতাড়ি বাসায় যা বেটা, আন্টি টেনশন করছে। নিশান পকেট থেকে ফোন বের করে দেখে ওর মা অলরেডি 10টা কল করেছে। নিশান দ্রুত শরবতটা খেয়ে উঠে দাঁড়ায়। শুধু তোদের জন্য আজ আমার এতটা খারাপ লাগছে। আল্লাহ জানে গতকাল কি করেছি আমি। বলেই নিশান নিচে নেমে এসে এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খোঁজার ট্রাই করে, বাট তেমন কাউকেই দেখতে পাচ্ছে না। নিশান গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসে। জামাটার উপরের কিছু অংশ এখনও ভিজে ছিল। নিশান বেল দিতেই ওর ছোট বোন মিলা দরজা খুলে দেয়। নিশানকে দেখেই বলে, ভাইয়া তুমি ফোন ধরো না কেন? মা টেনশন করতেছিল তো। আগে বল বাবা কই? উপরে। নিশান ভিতরে ঢুকতেই ওর বাবার সামনে পড়ে, রাতে কইছিলি?
নিশান চুপচাপ দাঁড়িয়ে বলে, বাবা, ফারহানের বোনের বিয়ে ছিল, তাই ওর বাসায় ছিলাম। এর মধ্যে নিশানের মাও এসে পড়ে আর বলে, কিরে বাবা, রাতে বাসায় এলি না কেন? কত চিন্তা হয়েছে আমাদের জানিস। সরি, নিশানের বাবা বলে, আর যেন এমন না হয়, আর হলেও অন্তত আমাদের জানাস। ফোনটা পর্যন্ত ধরিসনি, যা ফ্রেশ হয়ে আস। জি বাবা। নিশান দ্রুত ওর রুমে চলে যায়। নিশান ওর বাবাকে অনেক ভয় পায়। গতকাল বন্ধুদের জন্য মাতাল হয়ে পড়ায় আর বাসায় আসতে পারেনি। ওর বাবা যদি জানতো এই কাহিনী, তাহলে ওকে এখনই বাসা থেকে বের করে দিত। নিশান ওর রুমে গিয়ে সোফায় বসে, মাথাটা এখনও ঝিমঝিম করছে, আবার খুব খারাপও লাগছে। নিশানের স্পষ্ট মনে আছে ও একটা মেয়ের সাথে জোরাজোরি করছিল। নিশানের খুব খারাপ লাগছে। ওর খুব জানতে ইচ্ছে হচ্ছে ও কোনো খারাপ কিছু করেছে কিনা, কিন্তু কে ছিল এই মেয়ে? ফেসটাও তেমন মনে আসছে না, বাট দেখলে হয়তো মনে আসবে। নিশান ভাবছে যেভাবে হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, বিয়েবাড়ির ভিডিওতে অবশ্যই থাকবে, সেখান থেকে বের করতে হবে। মেয়েটার সাথে খুব খারাপ করেছি আমি। এরপর নিশান ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তার টেবিলে বসে। নিশানের মা বলে, নিশান, আজকে ভার্সিটি যাবি না? না মা, 2-3 দিন যাওয়া হবে না। নতুনরা ভর্তি হয়েছে তো, তাই ওদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কয়েকদিন পরই যাব। মিলা পাশ থেকে বলে ওঠে, আরে বোকা ভাইয়া, যাও, নতুন আপুরা আসছি, এবার একটাকে পছন্দ করে জিএফ বানাও। তাহলে ফারহানকেও বলিস একটা জিএফ বানাতে, কি বলিস? মিলা নিশানের দিকে চোখ বড় বড় করে তাকায়, কারণ মিলা ফারহানকে অনেক পছন্দ করে। ফারহানও মিলাকে পছন্দ করে। নিশান সব জানে। মিলাকে চুপ করিয়ে নিশান মুচকি হাসছে। নিশানের বাবা বলে ওঠে, নিশান, তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা শেষ করো, আমার পরে তোকেই সব ধরতে হবে। জি বাবা। এসব বন্ধুদের সাথে আড্ডাবাজি একটু কম করো, না হলে কিন্তু পড়াশোনার ক্ষতি হবে। পাশে থেকে মা বলে ওঠে, কি যে বলো তুমি, প্রত্যেকটা পরীক্ষায় নিশান ভালো করে, তুমি চিন্তা করো না তো, ও যথেষ্ট ভালো। মা, আমি ভালো না বুঝি? তুইও ভালো, আমার কাছে তোরা দুজনই সমান। হয়েছে, শোনো, আমি আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছি অফিসের কাজে, আমার ব্যাগটা গুছিয়ে রেখো। আর নিশান, তুই সবার খেয়াল রাখিস। জি অবশ্যই। এরপর 3-4 দিন কেটে যায়। নিশান গাড়ি নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। সেদিন রাতে কথাটা নিশান প্রায় ভুলেই যাচ্ছিল, কারণ ভিডিও আসতে আরও 15 দিন লাগবে। নিশানের ফ্রেন্ডরা ভার্সিটিতে অপেক্ষা করছে। ওরা এখন মোস্ট সিনিয়র, কারণ ওরা সবাই 3য় বর্ষ থেকে 4র্থ বর্ষে উঠেছে, আর 1 বছর পর ওরাও বের হয়ে যাবে। নিশান ভার্সিটিতে ঢুকে গাড়ি পার করে চাবি ঘুরাতে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে দেখে ওর বন্ধুরা মিলে কিছু মেয়েদের সাথে কথা বলছে। নিশান সবাইকে উদ্দেশ্য করে বলে, কিরে, কি অবস্থা সবার? সবাই ওর দিকে তাকায়, কিন্তু সবার মাঝে নিশান আর একটা মেয়ের চোখ একে অপরের দিকে আটকে যায়। নিশানের সব মনে পড়ে, আর মেয়েটা হঠাৎই আস্তে করে ওর ফ্রেন্ডের পিছনে গিয়ে দাঁড়ায়। নিশান যে কিছু বলবে তাও বলতে পারছে না। ফারহান বলে ওঠে, নিশান দোষ, দেখ, আমার খালার মেয়ে রুমি এবার আমাদের ভার্সিটিতেই ভর্তি হয়েছে। এই রুমি, কিরে, ওখানে কি করিস? এদিকে আয়। রুমি সামনে এসে বলে, জি ভাইয়া। ফারহান হাসি দিয়ে বলে, এই হলো নিশান, যার কথা এতক্ষণ তোদের বলছিলাম। ফারহানের কথাটা শেষ করতে দেরি হয়নি, আর রুমির বান্ধবীরা এক প্রকার নিশানের উপর ঝাঁপিয়ে পড়ে ফ্রেন্ডশিপ করার জন্য। কারণ নিশান বেশ সুন্দর, হ্যান্ডসাম একটা ছেলে, ফর্সা মুখ, চাপ দাড়ি, বড় ঘন কালো সিল্কি চুল আর সেক্স প্যাক বডি। নিশান জিম করায় ওর বডি কাটিং পুরো ভার্সিটির মধ্যে আকর্ষণীয় ছিল, আর সবাই ওকে ভয়ও পায়, কারণ ও একাই 50 জনকে মেরে ভূত বানানোর ক্ষমতা রাখে। নিশানকে রুমির বান্ধবীরা যখন ওকে ঘিরে রেখেছিল, তখন নিশানের চোখ শুধু রুমির উপর। নিশান রুমির সাথে কথা বলতে চায়, কিন্তু পারছে না। রুমি অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। নিশান ফারহানের দিকে তাকিয়ে রাগীভাবে ইশারা করে। ফারহান বুঝতে পেরে, আচ্ছা হয়েছে, এবার তোমরা ক্লাসে যাও। রুমির বান্ধবীদের সাথে রুমিও চলে যেতে নিলে নিশান পিছন থেকে রুমিকে ডাক দেয়। রুমি দাঁড়িয়ে যায়। নিশান রুমির কাছে গিয়ে বলে, তোমরা যাও, আমি একটু ওর সাথে কথা বলি।
রুমির ফ্রেন্ডরা রুমির দিকে হিংসা মিশ্রিত চাহনি দিয়ে চলে যায়, কারণ ওরা রুমির চেয়ে অনেক সুন্দর ছিল। রুমির ঠায় দাঁড়িয়ে আছে চুপচাপ। নিশান এবার আস্তে করে বিনয়ের সাথে বলে, একটু কথা বলা যাবে তোমার সাথে? ওদিকে গিয়ে রুমি নিশানের মুখে আচমকা এরকম কথা শুনে ঘাবড়ে যায়, আবার বলে, না না, যা বলার এখানেই বলুন। নিশান ফারহানের দিকে তাকায়। ফারহান কাছে এসে বলে, আরে যাও, সমস্যা নাই, ও কথা বলবে শুধু। রুমি না চাওয়া সত্ত্বেও নিশানের সাথে একটা খালি জায়গায় গিয়ে দাঁড়ায়। রুমি চুপচাপ দাঁড়িয়ে আছে। নিশান আশেপাশে তাকিয়ে দ্রুত কণ্ঠে বলে, দেখো, আমার সব মনে পড়েছে বললে ভুল হবে। আমি শুধু জানতে চাই, আমি কি তোমার সাথে গতকাল খারাপ কিছু করেছি? প্লিজ বলো না। রুমি মাথা নিচু করে আছে, কিছু বলছে না। প্লিজ চুপ করে থাকবে না, বলো। আমি আসলে কাল মাতাল ছিলাম, আমার নিজ থেকে কিছুই করিনি। প্লিজ চুপ করে থাকবে না, বলো। আমি আসলে কাল মাতাল ছিলাম, আমার নিজ থেকে কিছুই করিনি। প্লিজ বলো। নিশান রুমিকে খুব শান্তশিষ্ট ভেবেছিল এতক্ষণ পর্যবেক্ষণ করে, কিন্তু রুমি যে এমনও হতে পারে তা স্বপ্নেও ভাবেনি। রুমি মাথা তুলে নিশানের দিকে রাগীভাবে তাকিয়ে বলে, আমাদের মেয়েদের পেয়েছেন কি আপনারা? খেলনা? আপনারা নেশা করে তার তেজ আমাদের নষ্ট করে বের করবেন? আমরা কি হাতের মোয়া? নিজেদের পুরুষত্ব খাটিয়ে আমাদের ভোগ করবেন, মাতাল হবেন, নেশা করবেন, আর সব আমাদের উপর দিয়ে চালাবেন? একটা মেয়েকে আপনি ভাবেন কি নিজেদের চাহিদা পূরণ করার পাত্র? কাল কিভাবে আমাকে ধরেছিলেন আপনি? আমার চিন্তা করলেও গা কাটা দিয়ে ওঠে। এই আপনাদের মতো ছেলেদের জন্যই মেয়েরা পথে ঘাটে ধর্ষিত হয়। কাল একটুর জন্য আমিও ধর্ষিতা হইনি, আল্লাহ বাঁচিয়েছেন। আপনাকে দেখে মনে হচ্ছিল কষি একটা থাপ্পড় দিই। বড় বলে কিছুই বলতে পারলাম না, না হলে। নিশান একদম স্তব্ধ হয়ে গিয়েছে। ভুলটা ওর বন্ধুদের। ও আগে কখনো ড্রিঙ্ক করেনি, কিন্তু ওর বন্ধুরা গতকাল জোরপূর্বকই ওকে ড্রিঙ্ক করায়, যার ফলে ও এই ভুলটা করে ফেলে। নিশানের খুব রাগ হচ্ছে, তাও রাগটা গিলে আস্তে করে বলল, আমি সরি। সরি বললেই কি সব সমাধান হয়? আমার যে ক্ষতিটা আপনি কাল করতে নিয়েছিলেন তা কি শুধু একটা সরিতেই হয়ে যেত? তুমি চাইলে আমাকে একটা না, যে কয়টা খুশি থাপ্পড় দিতে পারো। নাও, দাও, থাপ্পড় দাও। আমি এরকম মানুষদের গায়ে হাতও দেই না। আসি বলেই রুমি চলে যায়। নিশান সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে। রাগে গাটা জ্বলে পুড়ে যাচ্ছে। শেষমেশ একটা মেয়ের কাছে নিজের সম্মানটা চলে গেল। নিশানকে রাগীভাবে বেশ ভয়ানক লাগে। নিশান ওর বন্ধুদের কাছে এসে বলে, তোদের মতো বন্ধু থাকা আর না থাকার সমান। তোদের জন্য আজ আমি একটা মেয়ের কাছে এত অপমানিত হলাম, আর কখনো তোরা আমার সামনে আসবি না। নিশানের ফ্রেন্ডরা সব আকাশ থেকে পড়ে। ওরা সবাই শক খায়। ওরা বুঝতেই পারছে না কি হয়েছে। নিশান ভার্সিটি থেকে বের হতে নিলে ফারহান এসে নিশানকে থামায়। কি হয়েছে দোস্ত? তুই রুমির সাথে কথা বলতে গিয়ে এমন হয়ে গেলি কেন? কারণ রুমি সেই মেয়ে যাকে আমি গত রাতে ধর্ষণ করতে চেয়েছিলাম। সব দোষ আমার। আর কথাই বলবো না তোদের সাথে। আজ তোদের জন্য আমার সেলফ রেসপেক্টটা শেষ। নিশান ফারহানকে রেখে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। ফারহানের কাছে ওর বাকি বন্ধুরা মানে মিহান, অমি আর রূপম দৌড়ে আসে। অমি বলে, দোস্ত, নিশানের কি হয়েছে? ও এমন করলো কেন? রূপম বলে, ও তো আগে কখনো আমাদের সাথে এভাবে কথা বলেনি। এবার ফারহান রাগীভাবে বলে, তোদের 100 বার না করেছিলাম নিশানকে ওসব খাওয়াস না। ও তো খেয়ে রুমির সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, হয়তো করেনি, তাই রুমি ওকে মনে হয় কিছু বলেছে। মিহান বলে, কি বলিস দোস্ত? এত কিছু হয়েছে? এখন ও তো অনেক রেগে আছে। এখন আর কি, আগে রুমিকে বুঝাই, তারপর নিশানের কাছে তোরা সবাই মিলে মাপ চাবি। দোস্ত, এখনই যাই। না, এখন ও অনেক রেগে আছে, পরে। রুমি ক্লাস শেষ করে বের হতেই ফারহান রুমির কাছে গিয়ে বলে, রুমি, এদিকে আয়, তোর সাথে কথা আছে। ওনার কথা বললে কিচ্ছু শুনবো না। আরে আগে শোন তো। কি বলো? চল ক্যান্টিনে বসি, তারপর সব বলছি। আচ্ছা। এরপর ফারহান রুমিকে সব বুঝিয়ে বলে, নিশান কেমন, ওর আচরণ কেমন, সব। ও খেতে চায়নি, বুঝলি, আমরাই জোর করে ওকে খাইয়েছি, যার জন্য ও মাতলামি করে কিনা কি করে ফেললো। ভাইয়া, আমি তো ওনাকে খুব বকা দিয়ে ফেলেছি।
অনেক বকা দিয়েছি, উনি তাও আমাকে সরি বলেছেন। দেখেছিস, ও খারাপ হলে তোকে সরি বলতো বল? এখন ওর রাগ নামাতে হবে, দেখা হলে ওকে তুই সরি বলে দিস। আচ্ছা ভাইয়া, বলবো। শিট, আমি তো ওনাকে কিছু বলতেই দেইনি, কি সব বললাম ওনাকে। দূর, ও খুব কষ্ট পেয়েছে, আমাদেরকে বলেছে আর ওর সামনে যেতে না। ভাবতে পারিস ওনার কাছে আমি মাপ চাবো? না জেনেই কত কিছু বলে ফেলেছি। হ্যাঁ বোন, মাপ চাস প্লিজ, আমাদের জন্যই তোর সাথে এমন কিছু করেছে। আচ্ছা চাবো। এরপর 3-4 দিন আরও কেটে যায়। নিশান ওর ফোন অফ করে সম্পূর্ণ একা হয়ে বাসায় বসে থাকে। ওর বন্ধুরা আর না পেরে সবাই নিশানের বাসায় যায়। বেল দিতে নিশানের মা দরজা খোলে। ফারহান বলে, আন্টি, নিশান কি বাসায়? হ্যাঁ বাবা, উপরে ওর রুমে। বলল ভার্সিটি নাকি অফ, তাই বাসায় আছে। আচ্ছা আন্টি, আমরা তাহলে উপরে যাই। আচ্ছা যাও। দেখো তো ওর কি হয়েছে, কেমন রেগে আছে, কারো সাথে কথা বলে না। জি আন্টি, যাচ্ছি এখনই। এই তোরাও আয়। সবাই ভয়ে ভয়ে উপরে যায়। নিশানের রুমের কাছে গিয়ে দরজাটা হালকা সরিয়ে দেখে নিশান রাগীভাবে টিপিতে গেম খেলছে। অমি নিশানকে দেখে বলে, ভাই তোরা যা, আমার ভয় করছে। ও আমাদের ওর সামনে যাইতে না করছে, যদি যায় তাহলে ও মারবে দোস্ত। মিহান পাশ থেকে আস্তে করে বলে ওঠে, দোস্ত, নিশানের রাগ অনেক খারাপ, পরে কিনা কি করে, তার সে চল ফিরে যাই। রূপম বলে, ঠিক বলেছিস ভাই, দেখ কি রাগীভাবে গেম খেলছে, মনে হয় গেমের ভিতরে আমাদেরই মারতাছে। ফারহান এবার মুখ শক্ত করে বলে, তোদের আসলেই মার দেওয়া উচিত। আচ্ছা তোরা কি চাস না নিশান আবার আগের মতো হোক? চাই তো দোস্ত। তাহলে শোন, তোদের বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, ঠিক সেটাই করবি, তাহলে হয়তো নিশানের রাগ কমবে। কি বুদ্ধি দোস্ত? তাহলে শোন। ফারহান এর বুদ্ধি শুনে ওরা নিজেরাই বুদ্ধ হয়ে যায়। মিহান বলে, এতে কাজ হবে দোস্ত, ট্রাই তো কর। তুই করবি না আমাদের সাথে? আমি কি তোদের সাথে ছিলাম নাকি? তোরাই এই কাণ্ড করেছিস, তাই তোরাই এখন এর মাসুল দিবি। যা, তাড়াতাড়ি যা। অমি বলল, যাই দোস্ত, কোনো ভুল করে থাকলে মাফ করে দিস। ফারহান হাসি চেপে বলে, আগে এখন যে ভুল করেছিস তা ঠিক করে যা। রূপম বলে, আয় বন্ধুরা, হয়ে যাক, যা আছে কপালে। নিশান থেকে টিপির মাঝে বেশ দূরত্ব। টিপি আর নিশানের মাঝে হঠাৎই ও 3 শয়তান বন্ধু অমি, রূপম, মিহান এসে কান ধরে দাঁড়িয়ে উঠবস করছে আর বলছে, আমরা আর জীবনে কখনো এমন করব না দোস্ত, কান ধরে বলছি, আমাদের মাফ করে দে। ওরা এভাবে বলছে আর উঠবস করছে। নিশানের প্রচুর হাসি পাচ্ছে, খুব কষ্টে হাসি চেপে রেখেছে, কিন্তু যেই ফারহানের দিকে তাকায়, ফারহানও নিশানের দিকে তাকায়, দুজনই অট্ট হাসিতে ভেঙে পড়ে। সে কি হাসি! বাকি 3 জন ফ্রেন্ড এসে নিশানকে জড়িয়ে ধরে আর মন থেকে মাপ চায়। নিশান ওদের মাফ করে দিয়ে বলে, ভাই তোদের যা লাগছিল না, মনে হচ্ছিল 3টা বান্দর উঠবস করছিল। হাহা। মিহান বলে ওঠে, দেখছো ফারহান, ও আমাদের কি বলে? আরে মজা করতাছে দোস্ত, কাল কিন্তু ভার্সিটি আসবি, রুমি তোকে কিছু বলবে। নিশান মুখ ভার করে বলে, না দোস্ত, ওর সাথে আর কথা বলার কোনো ইচ্ছা নাই আমার, অনেক কিছু শুনেছি আর না। আরে জাস্ট একবার মিট করিস, আমার রিকোয়েস্ট। আচ্ছা যা, করবো নে। থ্যাঙ্কস দোস্ত। এই আইডিয়াটা তোর ছিল তাই না? ফারহান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শালা ভালো হবি না, চল ঘুরে আসি। রাগে বাসায় বসে শরীর ঝিম দিয়ে আছে, চল আজ তোদের জিম করাবো। আমাকে অনেক প্যারা দিয়েছিস, চল তোদের শরীরের মাসলগুলো একটু চালু করি। এরপর জোর করেই সবাইকে নিয়ে নিশান জিম করতে চলে যায়। পরের দিন সকালে ভার্সিটিতে নিশান আর ওর বন্ধুরা ক্লাস করে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎই নিশানের পিছন থেকে কেউ খুব সুন্দর কণ্ঠে বলে উঠল, নিশান ভাইয়া। নিশান পিছনে ঘুরে তাকিয়ে দেখে রুমি। নিশান রুমির কাছে গিয়ে বলে, বলো। একটা কথা ছিল, আমরা ওদিকটায় একটু যেতে পারি? চলো। নিশান আর রুমি একসাথে হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে গেল। রুমি দেখলো অনেক মেয়ে ওদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে, তাদের দেখে মনে হচ্ছে তারা জ্বলে পুড়ে যাচ্ছে। নিশানকে নিয়ে রুমি ক্যান্টিনের একটা ফাঁকা জায়গায় বসলো। রুমি মাথা নিচু করে আছে। নিশান বলে, কি হলো, তুমি এরকম বসে আছো কেন, কিছু বলবে না?
রুমি এবার মাথা তুলে বলে, হ্যাঁ বলবো তো। আসলে ভাইয়া সেদিন না জেনেই আপনাকে রাগে কত কিছু বলে ফেলেছি। প্লিজ আপনি আর রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। আমি না বুঝেই রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছি। সরি, আর কখনো এমন হবে না। নিশান একটু নড়ে চড়ে বসে, হঠাৎই মুখটা শক্ত করে রাগীভাবে বলে, তুমি পাইছোটা কি? হ্যাঁ, গতকাল যা ইচ্ছা আমাকে বলছো। আমি রাস্তার ছেলে? আমাকে কি রাস্তার ছেলে মনে হয়? আমি গতকাল বলেছিলাম তোমাকে যে আমি ইচ্ছা করে করিনি, তাও আমাকে ধর্ষক আরও কত কিছু বলছো। তুমি কি করে ভাবলে তোমার মতো মেয়েকে আমি মাফ করে দেব? কোনো মাপ নাই, থাকো এখানে বসে, পচা মেয়ে একটা, আর কখনো আমার সামনে আসবে না। বলেই নিশান উঠে যায়। রুমি পুরো স্তব্ধ হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলেছে রুমি। ও কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও ভাবেনি এমন কিছু হবে। রুমির চোখ থেকে অজান্তেই টপ টপ করে পানি ঝরছে। এ কি হলো? এমন তো হওয়ার কথা ছিল না। রুমি যেন পাথর হয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই গল্পের পরবর্তী পার্ট চাইলে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।